আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যে দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দিনটা ছিল 29 অগস্ট আর এখন বাজে সকাল 5:30। আমি আর ছোটো কাকা মিলে চলে যাচ্ছি স্টেশনে। কাকার তো প্রতিদিনের জার্নি থাকে, তাই আজকে ভাবলাম কাকার সঙ্গেই চলে যাওয়া যাক। কোথায় যাচ্ছি আর সারাদিন কী কী করছি সেটা যদি জানতে চাও তাহলে ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখো। দেখতে দেখতে আমরা চলে এসেছি পেটুয়া স্টেশনে। এখান থেকে আমরা 5:40 ট্রেনটা ধরবো আর এখন 5টার সময় পুরোটাই ভোর হয়ে যায়। আর এইটা যেহেতু ফার্স্ট প্যাসেঞ্জার থাকে তো প্রচুর মানুষের ভিড় থাকে। অফিস টাইমে যারা দূরে ট্রাভেল করে তাদের জন্য এটা একদম পারফেক্ট টাইম। আমরা দেখতে দেখতে ট্রেনটা ধরে একদম কৃষ্ণনগর লোকালে উঠে পড়েছি। আমরা বেথুয়া থেকে মোট 4জন যাচ্ছিলাম, সুস্মিতার বাবা, সুদেবী আর আমি। আর এখান থেকে সপ্তমী আমাদের জয়েন করেছে। আমরা সবাই একটা ট্রেনেই আছি মোটামুটি যারা কৃষ্ণনগর থেকে যাচ্ছে, তবে কম্পার্টমেন্টগুলো আলাদা হওয়ায় তেমন একটা যোগাযোগ হয়নি সবার সঙ্গে। আর দেখতে দেখতে দেখো আমাদের 7:02 যে ট্রেনটা ছিল কৃষ্ণনগর লোকাল সেটাও ছেড়ে দিয়েছে। ভাগ্যবশত আমরা অনেকটা আগে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরে, তাই সিট পেতে কোনো অসুবিধা হয়নি। তবে সামনে গিয়ে অনেকটা অসুবিধা হয়েছে, দেখতে থাকো তোমরা। আর এদিকে আমি আর সপ্তমী মিলে একটু ভিডিও করে নিলাম। দেখো ট্রেনের মধ্যে যাচ্ছি 4 বান্ধবী মিলে, আর সাথে কিন্তু একজনের বাবাও আছে। গার্জেন থাকলে একটু গল্পটা কম হয়, এটা স্বাভাবিক। তো আমরা বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। বেশ সুন্দর আবহাওয়া ছিল, মেঘগুলো আমার বরাবর খুব পছন্দ। বলতে গেলে আমরা ট্রেনের মধ্যে একদম যুদ্ধ করে তারপর নৈহাটি পৌঁছালাম। এখানে দেখো সবার অবস্থা একদম বিধ্বস্ত। বাড়ি থেকে যেমনভাবে বেরিয়েছিলাম একদমই তেমন হলো না। এখান থেকে আমরা নৈহাটি টু ব্যান্ডেল লোকাল ধরবো। তো দেখো বসেও পড়েছি আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। স্বাভাবিকত এখানে 5 মিনিট পর পর ব্যান্ডেলের জন্য ট্রেন থাকে, তো তেমন কোনো অসুবিধা হয়নি। আমরা সিটও পেয়ে গেছিলাম। আর আমার উল্টো সাইডে বসতে ভীষণ অসুবিধা হয়, তাই আমি একদম সোজা সাইডে বসেছিলাম পরে গিয়ে। আর এদিকে দেখো আমরা দেখতে দেখতে ব্যান্ডেলও পৌঁছে গেছি। ব্যান্ডেল গিয়ে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকটা জার্নি হয়ে গেছে। সকাল থেকে আমরা জার্নি করছি। এখানে আমরা 9টার সময় নেমেছি মোটামুটি। আমরা কিন্তু নৈহাটি নেমে অনেকের সঙ্গে দেখা করেছি যারা আমাদের সঙ্গে যাবে। তো অনেকে আগে যাচ্ছে, অনেকে পরে যাচ্ছে, যা যেমন সুবিধা হচ্ছিলো তেমন। আর এদিকে দেখো সত্যিই আমাদের বিধ্বস্ত লাগছিল একদম, সবার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। ব্যান্ডেল স্টেশনে নেমে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছিলো বান্ধবীদের সঙ্গে। এখানে অনন্যা, কবিতা, ওরা 3জন একসঙ্গে থাকে, বলতে পারো 3 মূর্তি, ওরা কোনো সময় আলাদা হয় না। এদিকে দেখো সবার সঙ্গে দেখা হয়ে গেছে। আস্তে আস্তে সবাই এক জায়গায় হব আমরা। এদিকে আমরা ট্রেনেও উঠে গেছি। ধীরে ধীরে আমরা সমস্ত বান্ধবী বন্ধুরা এক জায়গায় হতে থাকলাম, কারণ এরপরে আমাদের সমস্ত জার্নিটা একসঙ্গে করতে হবে। আর এদিকে এতটা জার্নি করে সবার মুড ছিল না, হয়তো ফোনে চার্জ থাকলেও তখন মনে হচ্ছিল না যে ফোনটা ঘেঁটে দেখি। এদিকে আমি একটু গান শুনছিলাম। গান আমার খুব প্রিয় জিনিস বলতে পারো। আমি দুঃখ হোক বা আনন্দ হোক সব কিছুতেই গানের সঙ্গে শেয়ার করি সমস্তটা। ব্যান্ডেল টু হাওড়া যেতে অনেকটা টাইম লেগে গেছিলো আমাদের, প্রায় 1.5 ঘন্টার মতো। আর এদিকে দেখো সপ্তমীর অবস্থা একদমই ভালো না, মানে আমাদের প্রত্যেকটা মানুষের এরকম অবস্থা হয়েছিল। মাঝে আরেকটা কাণ্ড হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জিনিসটা। অ্যাকচুয়ালি আমরা যখন কৃষ্ণনগর স্টেশনে নামি তো গ্রুপে তখন বলা হয়েছিল আমাদের যে রিজার্ভেশন ট্রেনটা আছে সেটা অনেকটা লেট করেছে, মানে 2:30টার ট্রেনটা আমাদের 8:30টায় দিয়েছে। তো স্যার ম্যামরা প্রথমে বললো যে তোমরা সবাই বাড়ি চলে যাও, কিন্তু অত সকালে বেরিয়ে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না যে আমরা আবার বাড়িতে যাই, আবার 2 ঘন্টা পরে রেস্ট নিয়ে আবার চলে আসি। তো আমরা ঠিক করলাম একদম যাই। তো রাস্তার মাঝখানে ম্যামরা বললো যে তোমরা চলে আসো, আমরা অল্টারনেটিভ কিছু একটা ভেবে নেব। দেখতে দেখতে দেখো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমি এই ফার্স্ট হাওড়া স্টেশনে এলাম। তো এদিকে ভিড় দেখে আর মনে হচ্ছিল যে সত্যিই ভারতের পপুলেশন এত বেশি বলার মতো না, মানে। আর হাওড়া তো একটা জনবহুল বলতে পারো স্টেশন, এত ব্যস্ততম একটা স্টেশন বলার মতো না। আমরা নেমেছিলাম ওল্ড কমপ্লেক্সে, আর এখান থেকে আমাদের যেতে হতো নিউ কমপ্লেক্সে। প্রথমে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা শিওর হলাম যে কোন দিকে যেতে হবে। এদিকে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, হাওড়া স্টেশনের বাইরে মেট্রো স্টেশনও হচ্ছিল। তো এক হিসাবে কিন্তু খুব সুবিধা, এটা কাজ এখনও চলছে। আমাদের পৌঁছানোর আগে নিউ কমপ্লেক্সে আমাদের বন্ধুরা যারা ছিল তারা অনেকটা আগে চলে এসেছিলো, কারণ ওদের ঘরে একটা বড় দায়িত্ব ছিল আমাদের যারা যারা আমরা যাচ্ছিলাম তাদের নাম মিলিয়ে সমস্তটা দেখাশোনা করা। আর এদিকে দেখো সমস্ত লোকে বিধ্বস্ত হয়ে পড়েছিল, এখন এই জায়গাটা জুড়ে সমস্ত আমাদের লোকই ছিল।
তো এখানে সবার নাম তো এভাবে বলা সম্ভব নয়, তবে সবাই ছিল এখানে। এরপরে দেখো আমরা একটুখানি বসে পড়লাম, আর এখানে জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, বেশ বড় জায়গা। যেহেতু ফার্স্ট টাইম হাওড়া স্টেশনে এলাম, তো পুরোটা দেখে রাখা একটা কর্তব্য। বাট যদি কেউ একটা লোক ফার্স্ট আসে আর যদি তার সঙ্গে অন্য কেউ না থাকে, তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এদিকে দেখো আমরা আইডেন্টি কার্ড আর টুপিটা পরে নিয়েছিলাম, কারণ এটা মাস্ট। প্রায় 1টা নাগাদ ম্যামরা চলে আসে, আর এদিকে আমাদের লাঞ্চ দেওয়া হয়, কারণ আমরা সকাল থেকে প্রায় সবাই না খাওয়া। হয়তো ব্যান্ডেল স্টেশনে আমরা কিছু কিছু খাওয়া দাওয়া করেছিলাম, বাট সেভাবে কিছু হয়নি খাওয়া দাওয়া। আর এদিকে দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি। বিরিয়ানির টেস্ট নিয়ে আমি কিচ্ছু বলবো না, মানে ভালো ছিল, খাওয়ার মতো ছিল, তবে সেই যে দোকানের টেস্ট আছে সেটা আসেনি একদমই। দেন আমরা এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করলাম, কারণ এক জায়গায় বসে থাকতে একদমই ভালো লাগছিল না। প্রায় 2টো বেজে গেছিলো আমাদের এখান থেকে। তারপর আমাদের ম্যামরা নিউজ দিল যে এখান থেকে আমাদের যেতে হবে আবার ওল্ড কমপ্লেক্সে, যেখান থেকে আমরা এসছিলাম, কারণ আমরা আরেকটা ট্রেন ধরে তারপর যাব। আমাদের 8:30 পর্যন্ত এখানে বসে থাকা একদমই সম্ভব নয়, তার উপর এই 82টা স্টুডেন্ট নিয়ে একদমই সম্ভব না। আর এদিকে দেখো আমার অবস্থা তো আরও খারাপ, মানে বলার মতো না, সমস্ত মানুষের অবস্থা এরকম খারাপ। চলো এবার কি করা যাবে, যেতেই হবে সেখানে। মেট্রো স্টেশনের সামনে যখন আমরা দাঁড়াই, তখন হয়তো ভেবেছিলাম, বেশিরভাগ মানুষ ভেবেছিলাম আমাদের মেট্রো করে নিয়ে যাওয়া হবে, বাট পরে শুনলাম না, আমাদের ট্রেনে করেই নিয়ে যাওয়া হবে। আমার মনে হয় 4টে ম্যাডাম বা স্যারের পক্ষেও আমাদের এই 82 জন স্টুডেন্টদের সামলানো অনেকটা কষ্টকর, যদি না আমরা কোঅপারেট করি। আমরা যথেষ্ট কোঅপারেট করেছি, আর ম্যামরাও আমাদের খুব ভালো দেখাশোনা করেছে, তাই জন্যই হয়তো আমরা এভাবে যেতে পেরেছি। আমাদের দায়িত্ব নিয়েছিল এসডি ম্যাম। এইদিকে সমস্ত মেয়েগুলোকে এখানে বসানো হয়েছিল, পিছনে ম্যাম সমস্তটা ঠিক করছিল। আর দেখো, এটা যেহেতু আমাদের রিজার্ভেশন কোনো ট্রেন না, তো সাধারণ পাবলিক এখানে উঠবে, এটাই স্বাভাবিক। যতই আমরা স্টুডেন্ট হয়ে যাই হই, তো আমাদের জন্য তারা কেন কোঅপারেট করবে, তাই ম্যাম হাফ যেটুকু সিট ছিল সেটুকু আমাদের দিল, আর হাফটা পুরো ওদের জন্য ছেড়ে দিয়েছিল। আর ম্যাম এখানে সামনেই বসেছিল। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, বলার মতো না। বাট আমি চোখটা বুঝেছি ঠিকই, কিন্তু আমার ঘুম হয়নি। এটা আমি ট্রেনে খুব কম ঘুমিয়েছি, বাট বাসে আমার খুব ভালো ঘুম হয়, এটা জানি না কেন। আর কার কার বাসে খুব ভালো ঘুম হয় অবশ্যই জানিও। এখান থেকে আমরা হাওড়া টু যাব পাঁশকুড়া থেকে দেন আমরা ট্রেন চেঞ্জ করব। এখানে আমরা বসেই থাকলাম, আর অনেকটা লেট হয়ে গেছিলো যাওয়ার সময়। কিন্তু মেঘটা আমার খুব ভালো লাগছিল, আমার আকাশ বরাবর খুব পছন্দ, আর এরকম যদি মেঘ হয় তাহলে আর কিছু বলার নেই। এদিকে যে কথা বলছে দাঁড়িয়ে, সেটি ছিল আমাদের এসডি ম্যাম। এসডি ম্যামের সঙ্গে তার মা এবং ছেলেও ছিল আমাদের সঙ্গে যাওয়ার জন্য। এদিকে সামনে ছিল রুমন, আরও অনেকেই ছিল, প্রীতিশা ছিল। সবার নাম এভাবে উল্লেখ করা সম্ভব নয়, তবে জেনে রেখো আমাদের 82 জন স্টুডেন্ট, আমরা সবাই একসঙ্গেই গেছি আর একসঙ্গেই এসেছি। এদিকে এই জায়গাগুলো যেহেতু এখন বর্ষাকাল, পুরোটা ভরা। তো আর এখানে সমস্তটা দেখলাম পদ্মবিদ। আর আমরা এখানে দেখতে দেখতে দেখো পাঁশকুড়া স্টেশনে নেমেও গেছি। নামতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। আর এখানে সবাই আমরা একটুখানি হাতাহাতি করছিলাম, মানে গল্প করছিলাম বলতে গেলে। আর সবার অবস্থা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, পুরো কালো ভূত হয়ে গেছি বলতে গেলে। এখান থেকে আমাদের ট্রেন অনেকটা লেট ছিল, তাই এখানেই আমাদের বসে থাকতে হচ্ছিলো। আর আশেপাশের লোকজনের রিয়াকশান জাস্ট দেখার মতো, কারণ এতগুলো প্রায় 82টা সাদা টুপি মাথায় নিয়ে আমরা যখন লাইন দিয়ে হাঁটি, তখন সমস্ত মানুষ দেখে। বিকালে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল 2টো করে সিঙ্গারা, অর্থাৎ স্ন্যাক্স বলতে পারো বিকালের। ওই 82টা স্টুডেন্ট সহ ম্যাডামরা সবাই খাচ্ছিলাম আমরা, কারণ এখানে কিছু একটা না খেলে আমাদের পেটের মধ্যে এবার চুচো দৌড়াবে। আমাদের ট্রেনটা এসেছিলো 5টা 20-তে, বাট আমাদের ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় আরও 20 মিনিট লেট করে। এখানে ছিল প্রিয়াঙ্কা আর সায়ন্তনী, তারপর পিছনে সবাই ছিলাম আমরা, একটা বগিতে সবাই উঠেছি। এদিকে শানু, তারপর আরও অনেকেই ছিল, সবার নাম এভাবে বলা সম্ভব নয়, কিন্তু যাওয়ার সময় আমরা সমস্তটা আলাদা হয়ে গেছিলাম। এটা ছিল রোহন। আমি ব্লগে ছাড়বো।
দেখো সারাদিন জার্নি করে প্রায় এখন 6টা মতো বাজে। এই সারাদিন পরে কারোরই এনার্জি থাকে না তেমনভাবে কিছু করার, তাও আমরা যে এতটা এনার্জি নিয়ে যাচ্ছি এটাই অনেকটা বড় ব্যাপার। আমাদের মধ্যে এসডি ম্যাম সব থেকে স্ট্রিক্ট বলতে পারো, এসডি ম্যামের উপর থেকে কথা বলে না এটাও তোমরা বলতে পারো। বাট এক পর্যায়ে গিয়ে এসডি ম্যামও এখানে আমাদের একদম ছেড়ে দিয়েছিল, কারণ ম্যামও জানতো আমাদের পক্ষে এইভাবে শান্ত হয়ে যাওয়া একদমই সম্ভব নয়, যেখানে আমাদের সমস্ত মানুষরা বলতে পারে সবে কলেজে উঠেছি, তো কলেজে ওঠার পরে আমাদের একটু তো পাখনা গজানো সম্ভব। এদিকে শানু ঘুমাচ্ছিল, আমরা একটু শয়তানিটা বেশি ভালো করি, এদিকে সবাই মোটামুটি ঘুমিয়েই পড়েছে, এরকম অবস্থা। সুদেবীকে তোমরা সবাই চেনো, সুদেবীর পাশে যেটা হলুদ জামা পরে আছে ওর নাম গৌরী। প্রথমে দেখে ভাবছিলাম ও ঘুমোচ্ছে, বাট না, ও ঘুমোচ্ছিল না। এখানে আশা, কবিতা ওরা সব এক জায়গায় বসেছিল। এদিকে স্যার উঠে দাঁড়িয়েছে, সমস্তটা চেক করছে। এদিকে আশাও হাই করে দিল। এটা ছিল পল্লবী, রিয়া, আর এদিকে ওর নামটা আমার ঠিক মনে নেই, আর অভিনব, অলিপ্রিয়া, সবাই আমরা সব বসেছিলাম। দেখতে দেখতে আমরা নেমে পড়েছি দীঘা স্টেশনে। আমাদের আসতে অনেকটা টাইম লেগেছে, অনেকটা বেশিই লেগেছে, অনেক বেশি। দেখে সবার অবস্থা দেখতে পাচ্ছ নেমে কেমন হাল হয়েছে। আর এই যে 82টা স্টুডেন্ট আমরা এখন এখান থেকে একদম বেরিয়ে যাব সোজা। দেখতে পাচ্ছ আমার টুপিগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছিল, মানে 82টা স্টুডেন্ট যদি সাদা টুপি পরে একবার একটা লাইনে হাঁটে বলার মতো না। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। জীবনে কেউ যদি ভূগোল নেয় আর যদি সে ঘুরতে না যায় তাহলে তার ভূগোল নেওয়া একদমই বৃথা। আর আমাদের মেইন টার্গেট ছিল ঘুরতে যাওয়া। আমাদের নামতে নামতে প্রায় 15-11টা বেজে গেছিলো, আর স্টেশনটা পুরোই ফাঁকা ছিল। যাদের লেট নাইট ট্রেন ছিল তারাই একমাত্র এদিকে বসেছে। আমরা কিন্তু ট্রেন থেকে সবার ফার্স্টে নেমেছি, বাট লাইনে সবার লাস্টেই গিয়েছি। এটা আমাদের হবি বলতে পারো। দেন আমাদের জন্য বাইরেই রিসোর্টের গাড়ি দাঁড়ানো ছিল। এদিকে আমরা গাড়িতে উঠেও পড়েছি। গাড়িতে আমরা সব থেকে সেফলি গেছি, আর সেফলি এসেছি কারণ সমস্ত গাড়িতে ঠাসাঠাসি করে গেছিলো, আর আমরা মাত্র 6-7জন গেছিলাম, কারণ সামনের সিটে আমাদের স্যার বসেছিল। আমাদের গাড়িতে গৌরী, নীলাঞ্জনা, নম্রতা, আমি, সুদেবী, সুস্মিতা, এই 6জনই ছিলাম মোটামুটি। আর স্যার তো সামনে ছিল, আগেই বললাম। তো আমরা এদিকে দেখো রাতের ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। রাতে তেমন একটা কিছুই বোঝা যায়নি, আর যেহেতু ফার্স্ট টাইমই গেছি তো তেমন কিছুই বোঝা যায়নি, শুধু রোডটা দেখলাম আর দেখতে দেখতে এলাম। এক পর্যায়ে না গাড়িটা পুরো থামিয়ে দিয়েছিল, আর আমার তো লিটারালি ভয় লাগছিল, মানে অচেনা জায়গা এমনিতেই, তার উপর গাড়ি থামিয়ে দিয়েছে। স্যাররাও হয়তো ড্রাইভারগুলোকে তেমনভাবে চেনে না, বাট পরে শুনলাম একটা গাড়ি পেট্রোল ভরতে গেছে, ওর জন্য আমাদের এতটা লেট হচ্ছে। তারপর অবশেষে গাড়িটা আবার চলা শুরু করলো, আর বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আবার এনজয় করতে করতে চলে গেলাম। এদিকে আমি একটা পর্যায়ে গান চালিয়েছিলাম, আর স্যার বলছিল যে জোরে গানটা চালা, বাট আমার স্পিকারটা এতই স্লো যে তেমন একটা আওয়াজ যাচ্ছিল না স্যার পর্যন্ত। আর দেখো রাস্তাটা এত সুন্দর বলার মতো না। অনেকটা জার্নি করে রাতে পৌঁছালেও রাতের ভিউটা দেখে এবার মনে হচ্ছিল না আমাদের টাকা দেওয়াটা একদম সার্থক হয়েছে। এদিকে দেখতে দেখতে দেখো আমরা রিসোর্টে পৌঁছেও গেছি, আর রিসোর্টটা যা লাগছিল রাতের বেলা জাস্ট ওয়াও, বলার মতো না। এটা ছিল, রিসোর্টটার নাম ছিল হোটেল লেক ভিউ। বেশ সুন্দর, চারিদিকটা খুব সুন্দরই জায়গা বলতে পারো। আর আমরা যেহেতু 82জন স্টুডেন্ট আর সাথে টিচাররাও ছিল, তো আমাদেরই বেশিরভাগ রিসর্টটা বুকিং ছিল। এদিকে আমরা সবাই মিলে ঢুকছি, আর চারিদিকের জাস্ট লাইটিং দেখে আমি ওয়াও হয়ে গেছি। আর ম্যাম আমাদের আগেই বর্ণনা করেছিল, বাট এখানে এতটা সুন্দর হবে সেটা ভাবতে পারিনি। ম্যাম আমাদের আগেই সাবধান করেছিল যে এখানে 2টো ভেরি রয়েছে মাছে, তো ওদের গভীরতা অনেকটাই বেশি, আর যেহেতু ব্যারিকেডটা ততটা বেশি দেওয়া নেই, এখান থেকে অনেকটা সাবধানে থাকতে হবে। দেন এখান থেকে আমরা সবাই মিলে ভিতরে, রিসর্টের অনেকটা ভিতরে গেলাম। আর এখানে আমাদের মেন যে গেটটা ছিল রিসর্টের, যেখানে আমরা থাকবো, সেখানে ঢুকলাম এবং এখান থেকে আমাদের চাবি ডিস্ট্রিবিউট করা হলো। চাবি ডিস্ট্রিবিউট করার সময় দেখো 3জন করে ডাকছিল, মানে ছেলেরা একদিকে থাকবে, মেয়েরা একদিকে থাকবে। এদিকে আমি, সুস্মিতা আর সুদেবী 3জন মিলে একটা রুমে থাকবে, এটা আগে থেকেই ডিসাইডেড ছিল। তো আমরা সেই মতো আমাদের চাবিটা নিয়ে 6 নম্বর রুমে চলে গেলাম। এদিকে দেখো এইগুলো রিসর্টগুলো ঠিক এরকমই ছিল, আর এদিকে ছিল সুইমিং পুলটা, আর এটা ছিল আমাদের খাওয়ার রুম, মানে এখানে কিচেন আর খাওয়ার রুমটা এক জায়গায় আছে সামনে একদম। ম্যাম আমাদের সুইমিং পুলের কথাও আগে থেকেই বলেছিল, বাট এখানে সুইমিং পুলটা দেখতে সত্যি
সত্যিই খুব ভালো লাগলো। আর সামনের লাইটিং দেখে জাস্ট ওয়াও, আমার রিসোর্টটা পার্সোনালি খুবই ভালো লেগেছে, খুবই মানে খুবই ভালো লেগেছে। আর এদিকে ছিল মাছের ভেড়িটা, এটা বড় মাছের ভেড়িটা ছিল। মাছের ভেড়ি মোটামুটি 3টে ছিল, বাট ম্যাম আমাদের বলেছিল যে 2টো মাছের ভেড়ি আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ যে ছোট ছোট ঘরগুলো ডান সাইডে, ওগুলোতে আমাদের স্যার ম্যামরা থাকবে। আর আমরা একদম টানা একটা রুম দিয়েছিল, মানে একটা রুম না, ওর মধ্যে ভাগ ছিল। তো 6 নম্বর রুমটা আমাদের ছিল। তো 6 নম্বর রুমে আমরা ঢুকলাম। এখানে সবাই আগে থেকেই ডিসাইড করে নিয়েছিল যে কোন 3জন একসঙ্গে থাকবে, কারণ ম্যাম বলেছিল আমি 3জনকে আসতে বলবো আর সেই 3জনই আসতে হবে। এদিকে সুস্মিতার কাজ হলো আমাদের দেখাশোনা করে রাখা, তো ও গিয়ে দরজাটা খুললো। আর এই ছিল হোটেলের রুম। এদিকে এসি দেখে আমরা খুবই খুশি, বাট পরে জানতে পারবে কি হয়েছে না হয়েছে। 14 ঘন্টা জার্নির পরে আমরা হোটেলে পৌঁছালাম, আর গলার অবস্থা শুনে বুঝেই গেছো কেমন জার্নি করতে হয়েছে। তো এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, আর ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এখানে এসে কী কী করলাম সেটা যদি তোমাদের জানতে হয়, অবশ্যই আমার ব্লগটা ফলো করতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।